এখন আলোচনার বিষয় হলো কোয়ালিটিভ রিসার্চের অ্যাপ্রোচ নিয়ে। এর একটা কম্পারিটিভ ওভারভিউ। যে গুণগত গবেষণা হলো একটা ম্যাথোডোলজিক্যাল অ্যাপ্রোচ, যেটা চায় বুঝতে মানুষের অভিজ্ঞতা, ব্যবহার এবং সাংস্কৃতিক ফিনোমেনাকে নন নিউমেরিক্যাল ডাটার মাধ্যমে। এটা একটা গভীর সমৃদ্ধ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে জটিল ইস্যুগুলোতে, যা সহজে কোয়ান্টিফাইড করা যায় না। অনেকগুলো অ্যাপ্রোচ আছে কমনলি ব্যবহার করা হয় গুণগত গবেষণার ক্ষেত্রে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রথমেই গ্রাউন্ডেড তত্ত্ব। এর লক্ষ্য হলো যে ডেভেলপ করা তত্ত্বকে, যা গ্রাউন্ডেড ডাটা কালেক্টেড হয়ে থাকে পার্টিসিপেন্টসদের কাছে। এর প্রক্রিয়া হচ্ছে, এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে সিস্টেমেটিক ডাটা কালেকশন এবং বিশ্লেষণ। কখনো ব্যবহার করা হয় ওপেন কোডিং, অ্যাক্সিয়াল কোডিং এবং সিলেক্টিভ কোডিং আইডেন্টিফাই করতে প্যাটার্ন এবং রিলেশনশিপ। অর্থাৎ এই প্রক্রিয়াতে এই পদ্ধতিটি ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহ বিশ্লেষণে জড়িত। প্রায়শই ওপেন কোডিং, অ্যাক্সিয়াল কোডিং এবং সিলেক্টিভ কোডিং ব্যবহার করে প্যাটার্ন এবং সম্পর্ক চিহ্নিত করার জন্য। বিস্তারিত ব্যাখ্যা বলা যায়, ওপেন কোডিং কি এই ধাপে সংগৃহীত তথ্যের প্রতিটি লাইন বা শব্দকে বিশ্লেষণ করা হয় এবং তা থেকে প্রাথমিক কোড বা বিভাগ তৈরি করা হয়। অ্যাক্সিয়াল কোডিং কি এই ধাপে ওপেন কোডিংয়ের মাধ্যমে তৈরি কোডগুলি সম্পর্কিত করা হয় এবং তাদের মধ্যকার সম্পর্ক বা কারণ কার্য সম্পর্ক বুঝতে চেষ্টা করা হয়। সিলেক্টিভ কোডিং কি এই ধাপে অ্যাক্সিয়াল কোডিংয়ের মাধ্যমে উন্নত কোডগুলির মধ্যে একটি কেন্দ্রীয় কোড বা থিম নির্বাচন করা হয় এবং অন্যান্য কোডগুলি এই কোডের সাথে সম্পর্কিত করা হয়। এই তিনটি ধাপের মাধ্যমে সংগৃহীত তথ্য থেকে নির্দিষ্ট প্যাটার্ন, সম্পর্ক এবং থিমগুলি চিহ্নিত করা হয় এবং তা থেকে একটি তত্ত্ব বা ধারণা গঠন করা হয়। আবার আগের আলোচনায় আসি। এর কি ফিচার্সের মধ্যে রয়েছে ইমার্জেন্ট থিওরি, ইটারেটিভ ডাটা কালেকশন এবং বিশ্লেষণ, কনস্ট্যান্ট কম্পারেটিভ মেথড। যে অর্থাৎ ইমার্জেন্ট থিওরির মধ্যে গ্রাউন্ডেড থিওরি পদ্ধতিতে তথ্যটি ডেটা থেকে উদ্ভূত হয়, অর্থাৎ তথ্যটি গবেষণা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে গঠিত হয়, পূর্ব নির্ধারিত তথ্যের উপর ভিত্তি করে নয়। এই পদ্ধতিতে গবেষকরা তাদের তথ্যকে ডেটা থেকে উদ্ভূত করার জন্য ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহ বিশ্লেষণ করেন। ইটারেটিভ ডাটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস। গ্রাউন্ডেড থিওরিতে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ একটি পুনরাবৃত্ত প্রক্রিয়া। গবেষকরা প্রথমে কিছু তথ্য সংগ্রহ করেন, তারপরে তা বিশ্লেষণ করেন, তারপর তারা নতুন তথ্য সংগ্রহ করেন এবং পূর্বের তথ্যের সাথে তার তুলনা করেন। এই প্রক্রিয়াটি চলতে থাকে যতক্ষণ না তথ্যটি সম্পূর্ণ হয়। এই পদ্ধতিটি গবেষকদের তাদের তথ্যকে আরও গভীরভাবে বুঝতে এবং তা পরিমার্জন করতে সাহায্য করে। কনস্ট্যান্ট কম্পারেটিভ মেথড। গ্রাউন্ডেড থিওরি পদ্ধতিতে গবেষকরা একটি ধারাবাহিক তুলনামূলক পদ্ধতি ব্যবহার করেন। তারা নতুন তথ্যকে পূর্বের তথ্যের সাথে তুলনা করেন এবং প্যাটার্ন এবং সম্পর্কগুলি খুঁজে বের করেন। এই পদ্ধতিটি গবেষকদের তাদের তথ্যকে আরও নির্ভরযোগ্য এবং বৈধ করতে সাহায্য করে। এবার দ্বিতীয় বিষয় হলো এথনোগ্রাফি। এর লক্ষ্য হলো ডিসক্রাইব করা এবং বোঝা যে কোনো কালচার, কোনো একটা গ্রুপ অফ পিপলের কালচারকে বুঝতে। এর প্রক্রিয়া কী আছে? এর মধ্যে আছে দীর্ঘায়িত এঙ্গেজমেন্ট সেই স্টাডি গ্রুপের সাথে। কখনও এই পার্টিসিপেন্টদের অবজারভেশন করতে হয়, ইন্টারভিউ করতে এবং ডকুমেন্ট অ্যানালাইসিস করতে হয়। এর প্রধান বৈশিষ্ট্যগুলো কী, ফিচার কী? বলা যায় যে হলিস্টিক পার্সপেক্টিভ, থিক ডিসক্রিপশন এবং কালচারাল রিলেটিভিজম। অর্থাৎ হলিস্টিক দৃষ্টিভঙ্গি একটি সম্পূর্ণ একবিত দৃষ্টিভঙ্গি যা কোনো বিষয় বা ঘটনাকে তার সমগ্র প্রেক্ষাপটে বুঝতে চায়। এটি বিশ্লেষণের সময় বিভিন্ন উপাদান বা দিকগুলোকে একত্রে বিবেচনা করে। উদাহরণ, একটি সম্প্রদায়ের সংস্কৃতি বুঝতে হলে সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম ইত্যাদির সমন্বিত প্রভাব বিবেচনা করা হয়। থিক ডেসক্রিপশন কোনো বিষয় বা ঘটনাকে বিস্তারিতভাবে গভীরভাবে বর্ণনা করা। এটি বিষয়ের সূক্ষ্মতম বিবরণ, অর্থ এবং তাৎপর্য উপস্থাপন করে। উদাহরণ, একটি অনুষ্ঠানে বর্ণনা দেওয়ার সময় শুধু ঘটনাগুলোই নয়, তাদের পেছনে অর্থ, প্রতীকবাদ এবং মানুষের প্রতিক্রিয়া বর্ণনা করা হয়। সাংস্কৃতিক আপেক্ষিকতা, কালচারাল রিলেটিভিজম, বিভিন্ন সংস্কৃতির মূল্যবোধ, বিশ্বাস এবং প্রথাগুলোকে তাদের নিজস্ব প্রেক্ষাপটে বুঝতে চাওয়া। এটি বিচার বুদ্ধি প্রয়োগ করার সময় একটি সংস্কৃতির মানদণ্ড অনুসারে অন্য সংস্কৃতিকে বিচার না করার ধারণা। উদাহরণ, একটি নির্দিষ্ট সংস্কৃতিতে বিবাহের রীতিনীতি বুঝতে হলে সেই সংস্কৃতির বিশ্বাস, মূল্যবোধ এবং প্রথাগুলোকে বিবেচনা করা হয়। আবার আগের বিষয়ে আসি। তৃতীয়ত হলো অ্যাকশন রিসার্চ। এর লক্ষ্য হলো অ্যাড্রেস করতে প্র্যাকটিক্যাল সমস্যার দিকে এবং ইমপ্রুভ করতে সামাজিক পরিস্থিতি কোলাবোরেটিভ গবেষণার মাধ্যমে। এর প্রক্রিয়া কী? এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পরিকল্পনার চক্র, অ্যাক্টিং, অবজার্ভিং এবং রিফ্লেকশন। প্রধান বৈশিষ্ট্য হলো যে পার্টিসিপেটরি অ্যাপ্রোচ, সাইক্লিক্যাল নেচার, ফোকাস করে প্র্যাকটিক্যাল ফলাফলের দিকে। যে অর্থাৎ পার্টিসিপেটরি অ্যাপ্রোচ মানে এমন একটি পদ্ধতি যেখানে গবেষণা প্রক্রিয়ায় অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে জড়িত থাকে। এটি একটি দলবদ্ধ কাজ যেখানে গবেষক এবং অংশগ্রহণকারীরা একসঙ্গে কাজ করে। সাইক্লিক্যাল নেচার মানে গবেষণা প্রক্রিয়া একটি চক্রাকার পদ্ধতিতে চলে। এটি বারবার পরিকল্পনা,
কার্যকরী পর্যবেক্ষণ এবং প্রতিফলনের পুনরাবৃত্তি করে। ফোকাস অন প্র্যাকটিক্যাল আউটকামস মানে গবেষণার লক্ষ্য হলো ব্যবহারিক ফলাফল অর্জন করা। এটি জীবন সমস্যার সমাধান এবং পরিবর্তন আনার জন্য কাজ করে। উদাহরণ, একটি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত করার জন্য একটি অ্যাকশন রিসার্চ প্রকল্প করা হলো। প্রকল্পের অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুল কর্মকর্তারা তারা একসঙ্গে সমস্যা নির্ণয় করে, পরিকল্পনা তৈরি করে, কার্যকরী করে, পর্যবেক্ষণ করে এবং ফলাফলের উপর ভিত্তি করে প্রকল্পটি সংশোধন করে। এই প্রক্রিয়াটি চক্রাকারে চলে যতক্ষণ না শিক্ষার মান উন্নত হয়। আবার পূর্বের বিষয়ে আসি। 4 নম্বর হচ্ছে ফিনোমেনোলজিক্যাল গবেষণা, যে এর লক্ষ্য হলো যে বোঝা যে লাইফ এক্সপিরিয়েন্সেস ইন্ডিভিজুয়ালের এর প্রক্রিয়ার মধ্যে কি আছে, যে অন্তর্ভুক্ত আছে ইনডেপথ ইন্টারভিউ পার্টিসিপেন্টদের সাথে, যে এক্সপ্লোর করতে তাদের পারসেপশন, অনুভূতি এবং অর্থ। এর কি ফিচার্সের মধ্যে রয়েছে ব্র্যাকেটিং, রিডাকশন এবং এইডেটিক অ্যানালাইসিস। এর অর্থ হলো ব্র্যাকেটিং একটি প্রক্রিয়া যার মাধ্যমে গবেষক নিজের পূর্ববর্তী ধারণা, পক্ষপাত এবং অভিজ্ঞতাগুলোকে স্থগিত করার চেষ্টা করে। এর উদ্দেশ্য হলো অংশগ্রহীতাদের অভিজ্ঞতাকে যথাযথভাবে বুঝতে এবং নিজের পূর্ব ধারণার প্রভাব থেকে মুক্ত হওয়া। উদাহরণ, একজন গবেষক যদি মৃত্যু পরবর্তী জীবনে বিষয়ে গবেষণা করতে চায়, তাহলে ব্র্যাকেটিং করার অর্থ হবে নিজের পূর্ববর্তী ধর্মীয় বিশ্বাস বা অবিশ্বাসকে সাময়িকভাবে স্থগিত করা এবং অংশগ্রহীতাদের অভিজ্ঞতাকে তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করা। রিডাকশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে গবেষক অংশগ্রহীতাদের অভিজ্ঞতাগুলোকে সারসংক্ষেপ করার চেষ্টা করে। এর উদ্দেশ্য হলো অভিজ্ঞতাগুলোর মূল সার এবং বিষয়বস্তুকে নির্ণয় করা। উদাহরণ, একজন গবেষক যদি মৃত্যু পরবর্তী জীবনের বিষয়ে গবেষণা করছে, তাহলে রিডাকশন করার অর্থ হবে অংশগ্রহীতাদের বিবরণ থেকে মূল থিম বা বিষয়গুলোকে নির্ণয় করা, যেমন শান্তি, আনন্দ বা দুঃখ। আইডিয়েটিক বিশ্লেষণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে গবেষক অংশগ্রহীতাদের অভিজ্ঞতাগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করে এবং তাদের মধ্যে সাধারণ থিম বা প্যাটার্নগুলোকে নির্ণয় করে। এর উদ্দেশ্য হলো অংশগ্রহীতাদের অভিজ্ঞতাগুলোর মধ্যে সাধারণতা এবং বিশেষত্বগুলোকে বুঝতে পারা। উদাহরণ, একজন গবেষক যদি মৃত্যু পরবর্তী জীবনের বিষয়ে গবেষণা করছে, তাহলে আইডিয়েটিক বিশ্লেষণ করার অর্থ হবে অংশগ্রহীতাদের বিবরণ থেকে সাধারণ থিম বা প্যাটার্নগুলোকে নির্ণয় করা, যেমন মৃত্যু পরবর্তী জীবনের অস্তিত্বের বিশ্বাস বা অবিশ্বাস, আত্মার অমরত্বের বিশ্বাস বা মৃত্যুর পরবর্তী জীবনের অভিজ্ঞতার ধরন, এইগুলো। আবার আগের প্রসঙ্গে আসি। 5ম বিষয় হলো ন্যারেটিভ গবেষণা। এর লক্ষ্য হলো এক্সপ্লোর করা স্টোরিজ যা মানুষ বলছে তাদের নিজেদের জীবন সম্পর্কে। প্রক্রিয়া হলো যা অন্তর্ভুক্ত রয়েছে সংগ্রহ করা এবং বিশ্লেষণ করা ন্যারেটিভকে কিসের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে, ডায়েরির মাধ্যমে এবং অন্য স্টোরি টেলিংয়ের ফর্মের মাধ্যমে। প্রধান বৈশিষ্ট্য কী, যে ফোকাস করে ইন্ডিভিজুয়াল অভিজ্ঞতার দিকে, এক্সপ্লোরেশন করে থিম এবং প্যাটার্নের, অ্যাটেনশন দেয় ভাষা এবং ডিসকোর্সের, যে অর্থাৎ ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ফোকাস, থিম এবং প্যাটার্নের অনুসন্ধান, ভাষা এবং বক্তব্যের প্রতি মনোযোগ। বিস্তারিত ব্যাখ্যায় বলা যায় যে ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ফোকাস এই ধরনের গবেষণা পদ্ধতিতে প্রতিটি ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়। এটি প্রতিটি ব্যক্তির অনুভূতি, চিন্তা এবং অভিজ্ঞতাকে গভীরভাবে বুঝতে সাহায্য করে। থিম এবং প্যাটার্নের অনুসন্ধান, গবেষণা করার সময় বিভিন্ন ব্যক্তির অভিজ্ঞতার মধ্যে সাধারণ কিছু থিম বা প্যাটার্ন খুঁজে বের করা হয়। এই থিম এবং প্যাটার্নগুলি গবেষণার বিষয় সম্পর্কে গভীরতর বোঝাপড়া প্রদান করে। ভাষা এবং বক্তব্যের প্রতি মনোযোগ, এই পদ্ধতিতে ব্যক্তিরা কীভাবে তাদের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেন এবং তাদের ভাষার ব্যবহারের উপরও গুরুত্ব দেওয়া হয়। ভাষা এবং বক্তব্য ব্যবহারের মাধ্যমে ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা প্রকাশ করে এবং বোঝায়। উদাহরণ, একটি গবেষণা করতে হলে যেখানে মানুষের বেকারত্বের অভিজ্ঞতা বোঝা যায়, এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। গবেষকরা বেকার ব্যক্তিদের সাক্ষাৎকার নেবেন এবং তাদের অভিজ্ঞতা শুনবেন। তারপর গবেষকরা এই অভিজ্ঞতাগুলির মধ্যে কোনো সাধারণ থিম বা প্যাটার্ন খুঁজে বের করবেন। পাশাপাশি বেকার ব্যক্তিরা কীভাবে তাদের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেন এবং তাদের ভাষার ব্যবহারের উপরেও মনোযোগ দেবেন। এবার সঠিক অ্যাপ্রোচকে চুজিং করা। সবচেয়ে বেশি সুইটেবল অ্যাপ্রোচ নির্ভর করে রিসার্চ কোশ্চেনের উপর, যে নেচার অফ দ্য ফিনোমেননের উপর যেটা স্টাডিজ করা হচ্ছে, এবং গবেষকের পছন্দ অনুযায়ী। এখানে একটা সংক্ষেপে ওভারভিউ দেওয়া হচ্ছে যেখানে এই অ্যাপ্রোচ কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। গ্রাউন্ডেড তত্ত্ব, যে এটা খুব আদর্শিক হবে যে কোনো নতুন ফিনোমেনা অথবা ডেভেলপিং থিওরিসের এক্সপ্লোরিংয়ের জন্য। এথনোগ্রাফি ভালো হবে যেখানে কালচার স্টাডিং করা হবে, কমিউনিটিস হবে অথবা গ্রুপ অফ পিপলকে স্টাডিং করা হবে। অ্যাকশন গবেষণা কি, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে অ্যাড্রেসিং করতে প্র্যাকটিক্যাল সমস্যা এবং ইমপ্রুভিং করতে
সামাজিক সিচুয়েশন। ফিনোমেনোলজিক্যাল গবেষণা কি? এটা ইউজফুল হবে বুঝতে ইন্ডিভিজুয়াল অভিজ্ঞতা এবং পারসেপশান। ন্যারেটিভ রিসার্চ কি? এটা কার্যকর হবে এক্সপ্লোরিং করতে গল্পগুলোকে যা মানুষ বলছে তাদের জীবন সম্পর্কে। এটা গুরুত্বপূর্ণ নোট যে এই অ্যাপ্রোচেস পুরোপুরি মিউচুয়ালি এক্সক্লুসিভভাবে না, এবং গবেষকরা কম্বাইন করতে পারেন এলিমেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচের অ্যাড্রেস করতে তাদের বিশেষ গবেষণা প্রশ্নকে। যে উল্লেখযোগ্য যে এই পদ্ধতিগুলো পরস্পর বিশিষ্ট নয় এবং গবেষকরা তার নির্দিষ্ট গবেষণা প্রশ্নগুলি সমাধান করার জন্য বিভিন্ন পদ্ধতির উপাদানগুলি একত্রিত করতে পারেন। এই পদ্ধতিগুলি একেবারে সাথে একচেটিয়াও নয়, গবেষকরা তাদের গবেষণা প্রশ্ন অনুযায়ী এই পদ্ধতিগুলো মিশ্রণ ব্যবহার করতে পারেন।